নিহার রঞ্জন গুপ্তের তখন রাত 1:10 কিরিটির গল্প। কি রহস্য গল্প তোমাদের খুব পছন্দ তো, মনে আছে আমার ভোটিংয়ে তো তোমরা কিরিটিকেই জিতিয়েছিলে। তার আজকে চলছে তৃতীয় পর্ব। দেখা যাক আজকে আমরা গল্পটা শেষ করতে পারি কিনা, পৌঁছতে পারি কিনা সমাপ্তিতে, আর জানতে পারি কিনা যে রত্না দেবীকে অ্যাকচুয়ালি কে খুন করেছিল। অনেক নাম আছে, 3খানা নাম। তোমরা যারা আগে দুটো পর্ব শুনেছো, না শুনলে পরে ওপরে রাই বাটনে বা নিচে ডেসক্রিপশনেতে তার লিঙ্কসও পেয়ে যাবে, সেখান থেকেও গিয়ে একবার অবশ্যই চেক আউট করে নিও আগের দুটো পর্ব। তবে যে গোয়েন্দা গল্প যেটা খেই ধরা যে ব্যাপার থাকে না, সেটা তাহলে পরে কমপ্লিট হবে। 3টে নাম আপাতত উঠে এসছে সন্দেহ তালিকাতে। আমরা জানি না যে আরও কোনো গুপ্ত নাম আছে কিনা, যে হয়তো এখনও পর্যন্ত আমাদের সামনেই আসেনি। তো চলো, এরকম হাজারটা কোশ্চেন নিয়ে পড়া শুরু করছি আজকে তৃতীয় পর্ব। সেই রাত্রেই হঠাৎ সুচিত্রা এলো কিরিটির গৃহে। মেজর দাস, আসুন আসুন, আপনার কথাই আমি ভাবছিলাম। তা বলুন, কি সংবাদ? আমি জানতে এসেছি আমার প্রতি নজর রাখা হয়েছে কেন। কে বললে? আমি জানি, সেটার পেছনেই নিশ্চয়ই আপনারই নির্দেশ আছে। বলুন, আপনি কি আমাকে রত্নার হত্যার ব্যাপারে সন্দেহ করেন? সত্যি কথা বলতে কি মেজর, আপনাকে সন্দেহের তালিকা থেকে একেবারে আমরা বাদ দিতে পারছি না। হোয়াট ননসেন্স! তা কেন বলুন তো? তা আপনি যদি সত্যি সত্যি একেবারে নির্দোষ হন, তো সেক্ষেত্রে আপনার বিরক্তিরই বা কারণ কি থাকতে পারে? মানে? কিরিটি মৃদু হেসে বললে, আপনি তো জানেন আপনি কিছুর মধ্যেই নেই। সেক্ষেত্রে পুলিশ সন্দেহ করলেই বা আপনার কি গেল এলো মেজর দাস? নিশ্চয়ই এসে যায়। আমি একজন গেজেটেড মিলিটারি অফিসার। আমার একটা পজিশন, প্রেস্টিজ আছে। একটা লোক দিবারাত্রে ছায়ার মতো আমাকে অনুসরণ করে চলবে, আমার পক্ষে সেটা সহ্য করা কঠিন। তাছাড়াও পুলিশ যে সর্বক্ষণ আমার ওপরে নজর রেখেছে, নিশ্চয়ই তার কোনো কারণ আছে। আমি সেটাই জানতে চাই, কি কারণ। আপনি উত্তেজিত হবেন না মেজর দাস। এমনও হতে পারে আপনার কোনো বিপদের আশঙ্কা করছে পুলিশ, তাই সর্বদা। বিপদ? আমার আবার কি বিপদ হতে পারে মিস্টার রয়, আমি জানতে চাই। তাহলে সত্যি সত্যিই কি পুলিশ রত্নার হত্যার ব্যাপারে আমাকে সন্দেহ করছে? আপনি স্থির হয়ে বসুন, আপনার সঙ্গে আমার কিছু কথা আছে। আগে সে কথাগুলো শেষ করে নিই। আপনি আজ হঠাৎ না এলে হয়তো আমি আপনার কাছে যেতাম। আমার সঙ্গে কি কথা আছে আপনার? আপনি পুলিশের কাছে যে জবানবন্দি দিয়েছেন, তাতে স্পষ্টই বোঝা যায় রত্নার হত্যার ব্যাপারে আপনি তার স্বামী স্বর্ণরেণু ঘোষালকেই সন্দেহ করেন। হ্যাঁ, করি। আমার স্থির বিশ্বাস স্বর্ণরেণুই সে রাত্রে হত্যা করেছে রত্নাকে। তারপর নিজেকে বাঁচাবার জন্য এক মন গড়া কাহিনী অবতারণা করেছে, যাতে করে পুলিশের মনে হয় ওই ফ্ল্যাটে ফিরবার অনেক আগেই রত্নাকে অন্য কেউ হত্যা করেছিল। তার ব্যাপারটা ওর ঘাড়ে চাপাবার চেষ্টা করেছে। ও নির্দোষ। কিন্তু পুলিশ তো আর অত বোকা নয়, সে আজগুবি কথা বিশ্বাস করবে? স্বর্ণরেণুবাবু যদি সত্যি সত্যিই তার স্ত্রীকে হত্যা করে থাকেন, যদি নয় সে করেছে, টেক ইট ফ্রম মি, স্ত্রী চরিত্রের সন্দিহান হয়ে তাকে সে হত্যা করেছে। আর স্বর্ণরেণুটা এমন একটা নিরেট গর্ধ যে সন্দেহটা কৌশলে আমার ঘরে চাপাবার চেষ্টা করছে। তা আপনাকে স্বর্ণরেণুর সন্দেহই বা করতে গেলেন কেন? বললাম তো, নিরেট গর্ধব একটা, না হলেই। আচ্ছা মেজর দাস, আপনি কি জানতেন ডাক্তার স্বর্ণরেণুকে তার অ্যাক্সিডেন্টের পরে বলেছিলেন তিনি কোনোদিনই সন্তানের পিতা হতে পারবেন না? না, আমি জানতাম না। পোস্টমর্টম রিপোর্টের কি ফাইন্ডিংস জানেন? রত্না 4 মাস অন্তঃসত্ত্বা ছিলেন। হোয়াট? হ্যাঁ,
আর দ্যাট ওয়াজ আ বিগ সারপ্রাইজ টু স্বর্ণরেণু ঘোষাল। যাক, আপনিও তাহলে কথাটা জানতেন না? না। আর একটা কথাও আপনার জানা দরকার মেজর দাস। কি বলুন তো? ডাক্তারের মতে রত্নার মৃত্যু হয়েছিল সে রাত্রে 11টা থেকে 11:15 মধ্যে কোনো এক সময়। তাই নাকি? হ্যাঁ, অথচ রাত 12:30 পর্যন্ত সে রাত্রে ক্লাবে ছিলেন স্বর্ণরেণু। তারপর ক্লাব থেকে বের হন। তার মধ্যে আর আশ্চর্যের কি থাকতে পারে? ক্লাব থেকে সকলের অসাক্ষাতে অনায়াসেই কোনো এক সময় বের হয়ে স্বর্ণরেণু ফ্ল্যাটে এসে তার স্ত্রীকে হত্যা করে। আবার তো ক্লাবে ফিরে যেতে পারে। বিশেষ করে চাকরটা যখন সেদিন ওই সময় ফ্ল্যাটে ছিল না। আর আমি নিজের চোখে দেখেছিলাম আলমারি থেকে পিস্তলটা পকেটে নিতে স্বর্ণরেণুকে। তা অবশ্যই পারেন, তবুও একটা তবে থেকে যাচ্ছে মেজর দাস। তাই নাকি? হ্যাঁ, স্বর্ণরেণু নিজেই লালবাজারে ফোন করেছিলেন। সেও হয়তো নিজেকে সন্দেহের বাইরে নিয়ে যাওয়ার জন্য, মেজর দাস বললেন। কিন্তু ওই হাত ঘড়িটা, সেটা ভাঙা ও রাত 1:10 বেজে বন্ধ হয়ে গিয়েছিল। ঘড়িটা তাহলে আপনার মতে নিজের বানানো কাহিনীকে সত্য প্রমাণ করবার জন্য স্বর্ণরেণু নিজেই ভেঙেছিলেন? আমার তো তাই মনে হয় মিস্টার রায়। আচ্ছা মেজর দাস, আপনার ও রত্নার মধ্যে সম্পর্কটা ঠিক কী ধরনের ছিল? আপনার প্রশ্নটা অত্যন্ত নোংরা মিস্টার রায়, বলতে আমি বাধ্য হচ্ছি। কিরিটি মৃদু হাসল। ঠিক আছে, ও প্রশ্ন থাক। অন্য একটা প্রশ্নে আসা যাক। আপনি কলকাতায় ট্রান্সফার হয়ে আসার আগে কোথায় পোস্টেড ছিলেন? কানপুরে। সে সময় আপনি কি মধ্যে মধ্যে লখনৌ যেতেন? তা মধ্যে মধ্যে গিয়েছি, কারণ আমাদের হেডকোয়ার্টার তখন লখনৌতে ছিল। সে সময় শ্রীলার সঙ্গে আপনার দেখা হয়নি? হয়েছে। তারপর তিনি যখন বেনারসে গেলেন সেখানে? না, বেনারসে আমি কখনো যাইনি। অত কাছাকাছি থেকেও বেনারসে আপনি কখনো যাননি মেজর দাস? প্রশ্নটা করে কিরিটি তাকালো মেজর দাসের দিকে। প্রয়োজন হয়নি তাই যাইনি। তাহলে শ্রীলার সঙ্গে আপনার দীর্ঘদিন দেখা সাক্ষাৎ ছিল না? হ্যাঁ, সেই যে রত্নার বিয়ের সময় শ্রীলাকে দেখেছিলাম, তারপর লখনৌতে 2-1 বার ছাড়া আর তার সঙ্গে দেখা সাক্ষাৎ হয়নি আমার। তা সেটা কত বছর আগে হবে? 3-4 বছর তো হবেই। আর একটা প্রশ্নের জবাব দেন যদি। কি বলুন? রত্না আর শ্রীলা যমজ বোন ছিল। ওদের মধ্যে কে আগে জন্মেছিল? শুনেছি রত্না, মিনিট 10 আগে বোধ হয়। ওদের দুজনকে চিনতে আপনার কোনো অসুবিধা হয়নি? কে ওদের মধ্যে রত্না আর কে শ্রীলা? আপনি? না, ওদের চিনতে কখনো আমার কোনো অসুবিধাই হয়নি। দু ধরনের চেহারার মধ্যে এমন কিছু তফাৎ কি ছিল যাতে করে এক থেকে অন্যকে শনাক্ত করা যেত? দুজনের চেহারা হুবহু এক। তাহলেও দুজনের চেহারার মধ্যে শনাক্তকরণের একটা ছোট চিহ্ন ছিল। রত্নার ঘাড়ে অর্থাৎ বাঁ দিকের গলায় একটা লাল চড়ুল ছিল। শ্রীলার ওই চিহ্নটা ছিল না। আচ্ছা, দুজনের হ্যাবিটসের মধ্যে কোনো তারতম্য ছিল কি? ছিল। রত্না চিরদিনই একটু চাপা প্রকৃতির ছিল, খুব দুঃখেও সহসা বিচলিত হতো না। শ্রীলার স্বভাবটাও ছিল ঠিক বিপরীত, খোলাখুলি এবং অভিনয়টা ছিল একটু বেশি। চট করে সামান্য কারণে চোখে জল এসে যেত। সহজেই যেমন খুশি হয়ে উঠত, তেমনি সহজেই অভিমানে মন ভার করত।
আপনাকে অসংখ্য ধন্যবাদ মেজর দাস, কিরিটি বলল। কিন্তু ওই কথাগুলি আপনি হঠাৎ জিজ্ঞাসা করলেন কেন মিস্টার রায়? যমজ বোনদের চিনতে আমার কিছুটা অসুবিধে হবে বলে। কিন্তু যমজের একজন তো মরে গিয়েছে। একজনের মৃত্যুর সঙ্গে সঙ্গেই তো অন্যজনের কথা শেষ হয়ে যায়নি মেজর দাস। আপনার কথাটা ঠিক বুঝতে পারলাম না মিস্টার রায়। রত্নার একটি যমজ বোন ছিল, শ্রীলা। কথাটা জানার সঙ্গে সঙ্গেই আমার একটা কথা মনে হয়েছিল জানেন মেজর দাস। কি? সত্যি সত্যি রত্না দেবী মারা গিয়েছেন তো? তার মানে? রত্না দেবী মারা না গিয়ে শ্রীলা দেবীও তো মারা যেতে পারেন। কি পাগলের মতো আবোল তাবোল বকছেন? কিরিটি মৃদু হাসল, বলল, কথাটা যে আমি একেবারে মিথ্যা বলিনি, একটু চিন্তা করলেই হয়তো আপনি বুঝবেন মেজর দাস। ঠিক আছে, আমি তাহলে আজ উঠি। মেজর দাস যাওয়ার জন্য উঠে দাঁড়ালেন। আসুন। দিন চারেক পরে এক রাত্রে শ্রীলার চোখে ঘুম ছিল না। সে ঘরে একটা সোফার পরে বসে রত্নার হত্যার ব্যাপারটাই ভাবছিল। ডক্টর দাশগুপ্ত মত দিয়েছেন একেবারে রত্না হত্যা মামলাটা শুরু হতে পারে। স্বর্ণরেণু সম্পূর্ণ সুস্থ। সে ভাবছিল কোথা থেকে কি হঠাৎ হয়ে গেল। সত্যি কি স্বর্ণরেণু রত্নাকে হত্যা করেছে? একদিন স্বর্ণরেণু বলে এসেছে হয়তো সেই রত্নাকে হত্যা করেছে সে রাত্রে, কিন্তু গতকাল নাকি ইন্সপেক্টর সমীর লাহিড়ীর কাছে বলেছে সে রত্নাকে হত্যা করেনি। মাথায় অতর্কিত আঘাতে হুমড়ি খেয়ে পড়ে অজ্ঞান হয়ে গিয়েছিল। তারপর জ্ঞান হতে দেখে তার হাতের মুঠোর মধ্যে ধরা পিস্তল ও সামনে পড়ে আছে পৃষ্ঠদেশে গুলিবিদ্ধ রত্নার রক্তাক্ত দেহ। প্রথমটার ঘটনার আকস্মিকতায় সে কিছুক্ষণের জন্য বোবা হয়ে গিয়েছিল। সম্বিত ফিরে আসতেই প্রথমে সে লোকাল থানায় ফোন করার চেষ্টা করে এবং কানেকশন না পেয়ে লালবাজারে ফোন করে সব কিছু জানায়। ওই আকস্মিক ঘটনায় সে এতটা বিহ্বল হয়ে পড়েছিল যে কি বলছে না বলছে পুলিশের কাছে থেকে সে সময় তার ঠিক স্মরণ নেই, এবং পুলিশ যেন সেটাকেই একমাত্র সত্য বলে না ধরে নেয়। সংবাদটা তাকে আজ সন্ধ্যার দিকে কিরিটি ফোন করে জানায়। কিরিটি তাকে আরও বলেছেন, কাল যদি সময় করে শ্রীলা তার সঙ্গে একটিবার দেখা করতে পারে তো খুব ভালো হয়। ঘরের কোণে ফোনটা বেজে উঠল। এত রাত্রে আবার কে ফোন করে? শ্রীলা উঠে গিয়ে ফোনের রিসিভারটা তুলল। কে? শ্রীলা, আমি সুচিত। সুচিত কথা বলছি। এত রাত্রে? শোনো, তুমি শুনেছো কিনা জানি না, স্বর্ণরেণু সুস্থ হয়ে যে জবানবন্দি পুলিশের কাছে দিয়েছে তাতে সে বলেছে সে নাকি রত্নাকে খুন করেনি। শুনেছি। শুনেছো? হ্যাঁ। তাহলে কে খুন করতে পারে রত্নাকে? আমি কি করে জানবো? না না, তাই বলছি। তুমি তো সবসময় কলকাতাতেই ছিলে না? না, ছিলাম না। আমি জানতে চাইছিলাম তোমার কাউকে সন্দেহ হয় কি না। আমার সন্দেহে কি এসে যায়? পুলিশ যাকে সন্দেহ করবে, বিচারক যাকে হত্যাকারী বলে মনে করবে, সেই হত্যাকারী। কথা বলতে ইচ্ছে করছিল না শ্রীলার। সে ফোনের রিসিভারটা নামিয়ে রাখল। আরও দুদিন পরে ওর মামলা শুরু হলো আদালতে। কিরিটির পরামর্শে শ্রীলা ক্রিমিনাল সাইটের দুদে অ্যাডভোকেট সোমনাথ ভাদুরীকে নিযুক্ত করেছে। সোমনাথ ভাদুরী তার হাতের মোটা লাল নীল পেন্সিলটা আঙুলের মাথায় ঘোরাতে ঘোরাতে পাশের ফ্ল্যাটের রামকিঙ্কর বাবুকে জেরা করছিলেন। রামকিঙ্কর বাবু, আপনি ঠিক পাশের ডান দিকের ফ্ল্যাটেই থাকেন।
অর্থাৎ স্বর্ণরেণু বাবুর পাশের ফ্ল্যাট। হ্যাঁ, আপনি পুলিশের কাছে বলেছেন স্বর্ণরেণু বাবু ও তার স্ত্রী রত্নাদেবীর সঙ্গে আপনার ও আপনার স্ত্রীর বেশ আলাপ ছিল, মানে এক কথায় বেশ ঘনিষ্ঠতাই ছিল বলতে পারেন। তা ছিল। ওরা প্রায়ই আমাদের ফ্ল্যাটে আসতেন, আমরাও ওদের ফ্ল্যাটে যেতাম। ঠিক। দুর্ঘটনা রাত্রে আপনি বলেছেন আপনাদের ফ্ল্যাটে আপনি একা ছিলেন আর আপনার স্ত্রী ছেলেমেয়েদের নিয়ে ভবানীপুরে দাদার বাড়িতে গিয়েছিলেন। হ্যাঁ। অনেক দিন ধরে আপনি নিউমোনিয়াতে ভুগছেন। হ্যাঁ। সে রাত্রেও আপনার ঘুম হচ্ছিল না। ঠিক। কখন কটা নাগাদ আপনি বিছানায় শুয়েছিলেন সে রাত্রে আপনার মনে আছে কি? তা বোধ হয় রাত 2:30 হবে। পাশের ফ্ল্যাটে কোন চিৎকার বা গুলির শব্দ কিছু শুনতে পেয়েছিলেন কি? পেয়েছিলাম একটা গুলির শব্দ। রাত তখন কটা হবে? আন্দাজ, মানে তখন রাত কত রাত্রি হবে? মনে হয় রাত 1টার পর, কারণ তারাই কিছুক্ষণ পরে ঘড়িতে 1টার সংকেত ধ্বনি শোনা যায়। আমার ঘরে মনে আছে। অত রাত্রে পাশের ফ্ল্যাটে গুলির আওয়াজ পেলেন, ব্যাপারটা কি অনুসন্ধান করেননি? না। কেন? ভেবেছিলাম 3-7 আগে 3তলার ফ্ল্যাটে ডাকাতি হয়েছিল রাত 12টা 12:30টায়। তারা বন্দুক ছুঁড়েছিল, তাই ভাবলাম আবার বুঝি কোনো ডাকাত পড়েছে। ভয়ে আমি আর ঘর থেকে বের হইনি। পরের দিন একটু বেলাতে ঘুম ভাঙতেই তো জানতে পারলাম ব্যাপারটা, রত্নাদেবী খুন হয়েছে। আচ্ছা রামকিঙ্কর বাবু, ওদের স্বামী স্ত্রীর মধ্যে কেমন সদ্ভাব ছিল বলতে পারেন? আমার স্ত্রীর মুখে শুনেছি খুব ভালোবাসা ছিল ওদের পরস্পরের মধ্যে, তবে মধ্যে মধ্যে যে খিটিমিটি হতো না তা নয়। কি নিয়ে খিটিমিটি বাঁধত জানতে পেরেছিলেন কিছু? ইদানিং নাকি প্রায় সন্ধ্যায় রত্নাদেবী বের হয়ে যেতেন, ফিরতেন সেই রাত 10টা-11টায়। ওই নিয়েই খিটিমিটি বাঁধত স্বামী স্ত্রীর মধ্যে। দুর্ঘটনার রাত্রেও রত্নাদেবী বের হয়েছিলেন কিনা জানেন কিছু? না। ঠিক আছে। এবারে বাঁ পাশের ফ্ল্যাটের বিমলা দেবীকে সাক্ষীর জন্য কাঠগড়ায় ডাকা হলো। বিমলা দেবী, আপনি কি করেন? অধ্যাপনা করি একটা কলেজে। আপনার পাশের ফ্ল্যাটের রত্নাদেবীর সঙ্গে আপনার পরিচয় ছিল? ছিল, কিন্তু সে রাত্রের কথা আমি বিশেষ কিছু বলতে পারবো না, কারণ আমি আর আমার স্বামী ছেলেকে নিয়ে সেদিন সকালেই আমাদের এক আত্মীয়র বাড়ি শ্রীরামপুরে বেড়াতে গিয়েছিলাম। ফিরেছিলাম তার পরের দিন বিকেলে। ফিরে এসে সব শুনি। কি শুনলেন? স্বর্ণরেণুবাবু তার স্ত্রীকে গুলি করে হত্যা করেছেন। কথাটা শুনে আপনার কি মনে হয়েছিল? ওদের স্বামী স্ত্রীর মধ্যে তো প্রায়ই ঝগড়া খিটিমিটি বাঁধত। ভেবেছিলাম সেরকমই কিছু হয়েছিল, এবং স্বর্ণরেণু বাবু যা রকচটা লোক, হয়তো রেগে মেগে শেষ পর্যন্ত গুলিও চালিয়েছেন। আপনি তাহলে বিশ্বাস করেন বিমলা দেবী স্বর্ণরেণুবাবু তার স্ত্রীকে গুলি করতে পারেন? ওর পক্ষে অসম্ভব নয় কিছু। পরের দিন সাক্ষীর কাঠগড়ায় ডাক পড়ল ভৃত্য সুধাকরের। তোমার নাম? আগে সুধাকর পাড়ুই। দেশ কোথায়? আগে মেদিনীপুর, পানিপারুল গ্রামে। কতদিন বাবুর ওখানে কাজ করছো? তা আগে বছর 3 তো হবেই। তোমার বাবু আর মার মধ্যে প্রায়ই ঝগড়াঝাটি হতো, তাই না সুধাকর? আগে
ইদানিং মাস 3-4ই দেখছিলাম বাবুতে আর মায়েতে ঝগড়া খিটিমিটি প্রায় বাধ্য। আগে আগে না, কখনো দেখিনি। কি নিয়ে ঝগড়া হতো? আগে মায়ের বাইরে যাওয়া নিয়ে। ইদানিং মা প্রায়ই সন্ধ্যার পর বের হয়ে যেতেন, ফিরতেন সেই রাত 9:30-10টায়। তাই নিয়েই ঝগড়াঝাঁটি। কিরিটি বসেছিল আদালতের মধ্যেই, চিরকুটে কয়েকটা প্রশ্ন লিখে সোমনাথ ভাদুড়ির হাতে দিল। সোমনাথ কাগজটায় একবার চোখ বুলিয়ে কাগজটা পকেটে রেখে দিলেন। সুধাকর, যে রাত্রে ওই দুর্ঘটনাটা ঘটে তুমি কোথায় ছিলে? আগে বাড়িতেই ছিলাম। বাবু বের হয়ে যাওয়ার পর মা আর সুচিত বাবুও বের হয়ে গেলেন। আমিও তখন সদরে চাবি দিয়ে নিচে যাই। নিচে মানে? আগে দারোয়ানের ঘরে। সেখানে আমার দেশের এক লোক ছিল, তার সঙ্গে দেখা করতে। কারণ জানতাম মা রাত 10টার আগে ফিরবেন না, আর বাবুকে রাত 11:30টার আগে নয়ই। তার মানে মার বাবু বের হয়ে গেলেই তুমিও বের হয়ে পড়তে? মানে আগে। বুঝেছি। তা তোমার মার বাবু ব্যাপারটা কখনো টের পাননি? না, ওরা আসবার আগেই আমি ফিরে আসতাম। বুদ্ধিমান দেখছি তুমি। তা সে রাত্রেই কখন ফিরেছিলে? আগে সে রাত্রে আমি ফিরিনি। ফেরোনি? না। সোমনাথ ভাদুড়ি বললেন, তুমি সত্যি কথা বলছো না? আগে বিশ্বাস করুন, আমি সে রাতে ফিরিনি। ফিরেছো? আর তুমি এও জানো যে সে রাত্রে ফ্ল্যাটের মধ্যে কি ঘটেছিল? সামনাসামনি না হলেও আড়াল থেকে নিশ্চয়ই তুমি সব শুনেছো, দেখেছো। বলো, সত্যি কথা বলো আদালতের সামনে। মনে রেখো, তুমি কাঠগড়ায় দাঁড়িয়ে শপথ নিয়েছো সত্য বই মিথ্যা বলিবে না। ভুলো না, তুমি বলেছো প্রায় সন্ধেতেই তোমার মা বের হয়ে যেতেন, ফিরতেন রাত্রে। নিশ্চয়ই ফ্ল্যাট খালি রেখে তোমার মা আর বাবু বের হয়ে যেতেন না? সরকার পক্ষের কৌশলী মিস্টার চট্টরাজ বললেন, অবজেকশন মাই লর্ড। অবজেকশন সাস্টেইনড। অন্য প্রশ্ন করুন মিস্টার ভাদুড়ি, বিচারক বললেন। সোমনাথ ভাদুড়ি মৃদু হাসলেন, তারপর আবার প্রশ্ন শুরু করলেন। সুধাকর, তুমি বলেছিলে ইদানিং মাস 3-4 ধরেই তোমার মা আর বাবুর মধ্যে প্রায়ই ঝগড়াঝাটি হতো। সে কি কেবল তোমার মা ওই রোজ সন্ধ্যায় বাইরে যাওয়ার ব্যাপার নিয়ে, না অন্য কোনো কারণে ঝগড়া হতো তাদের মধ্যে? আগে ওই বাইরে যাওয়ার ব্যাপার নিয়েই আমার মনে হয়। আচ্ছা, মেজর সাহেব তোমাদের ফ্ল্যাটে প্রায়ই আসতেন, তাই না? আগে না, প্রায়ই নয়, তবে মধ্যে মধ্যে আসতেন সাহেব। মেজর সাহেবের সঙ্গে তোমার মা কখনো বের হয়েছেন বাড়ি? না। তোমার মা ফ্ল্যাটে না থাকলেই মেজর সাহেব কখনো এসেছেন? না। তোমার মা প্রায়ই সন্ধ্যায় বের হয়ে কোথায় যেতেন তুমি জানো কিছু? না, আমি কেমন করে জানবো বলুন মা কোথায় যেতেন? মধ্যে মধ্যেই তুমি মায়ের চিঠি নিয়ে মেজর সাহেবের নিউ আলিপুরের কোয়ার্টারে পৌঁছে দিতে। তোমার জমাটবন্দিতে পুলিশের কাছে বলেছো? হ্যাঁ বলেছি, চিঠি নিয়ে যেতাম। তোমার বাবু সে কথা জানতেন? না। দ্যাটস অল। সওয়াল করছিলেন কিরিটিরি পূর্ব পরামর্শ মতো সোমনাথ ভাদুড়ি আলীকে। আলী হলো মেজর সুচিত দাসের কুক কাম সার্ভেন্ট, কম্বাইন্ড হ্যান্ড।
আলীর বয়স বছর 30-32 হবে। বেশ ফিটফাট বাবু গোছের পোশাক আশাক, মাথায় লম্বা লম্বা চুল, পরনে লংস এবং বুশ শার্ট। তোমার নাম আলী? আগে রহমত আলী। কতদিন মেজর সাহেবের কাছে চাকরি করছো আলী? সোমনাথ ভাদুরী প্রশ্ন করেন। মেজর সাহেব এখানে আসার পর থেকেই 9 মাস হলো। মেজর সাহেবের ফ্ল্যাটে অনেকেই তো আসতো, তাই না? স্ত্রীলোক, পুরুষ এবং প্রায়ই পার্টি হতো জেনেছি আমরা। আগে তা হতো। মিসেস ঘোষাল যেতেন না, যিনি খুন হয়েছেন? যেতেন বই কি। শেষ কবে গিয়েছিলেন? যে রাত্রে উনি খুন হন সেদিন সন্ধ্যাতেও তো গিয়েছিলেন। কখন গিয়েছিলেন? তখন সন্ধ্যে 7টা বাজেনি। কতক্ষণ ছিলেন? রাত বোধহয় 10:30 পর্যন্ত, তারপর চলে যান। রাত 10:30টায় তিনি কি একা বের হয়ে যান? না, সঙ্গে সাহেবও ছিলেন। তোমার সাহেব তো খুব ড্রিঙ্ক করতেন, তুমি পুলিশের কাছে বলেছ? হ্যাঁ, বলেছি। ঘোষাল মেম সাহেব ড্রিঙ্ক করতেন না যখন উনি সেখানে যেতেন? করতেন। সাহেবের সঙ্গে ড্রিঙ্ক করতে তাকে দেখেছি। দিন 2 পরে এক সন্ধ্যায় সোমনাথ ভাদুরীর গৃহে কিরিটি আর সোমনাথ ভাদুরী মুখোমুখি বসে কথা বলছিল। রহমত আলীর আর কোনো পাত্তা পাওয়া যাচ্ছে না। হঠাৎ গতকাল থেকে সে নিরুদ্দেশ। পুলিশ অনেক অনুসন্ধান করেও তার কোনো পাত্তা সংগ্রহ করতে পারেনি এখনো পর্যন্ত। সুচিত দাসকে প্রশ্ন করা হলে তিনি বলছেন, সেদিন আদালতে সাক্ষী দেবার পর রহমত আলী ফিরে যায়নি তার ফ্ল্যাটে। কিরিটি বলছিল, মেজর দাস সম্ভবত মিথ্যে বলছেন। আপনার তাই মনে হয় রায়মশাই? হ্যাঁ। আমার কি ধারণা জানেন ভাদুরী মশাই? কিরিটি বলতে লাগলো। আলী যে আদালতে ওই রকম অকপটে সব সত্য কথা বলে বসবে, আপনার জবাবে ঠিক ধারণা করতে পারেননি আমাদের মেজর সাহেব। অবশ্যই পুলিশ পূর্বাগ্নে আলীকে ভয় দেখিয়ে নানাভাবে জেরা না করলেও হয়তো কোনো কথাই বলতো না, কোনো কিছুই স্বীকার করা যেত না। এখন দেখছি আপনার পরামর্শ মতো সেদিন আলীকে থানায় ডাকিয়ে থানা ইনচার্জ মিস্টার সরখেল পূর্বাগ্নে তার একটি জবানবন্দি নিয়ে রেখে ঠিকই করেছিলেন। আমাদের মেজর সাহেব ধারণাও করতে পারেননি আলীকে ওইভাবে পুলিশ থানায় ডেকে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করবে। জানলে যেতে দিতেন না। ভাগ্যে দিন কয়েকের জন্য মেজর সাহেব সরকারি কাজে দিল্লি গিয়েছিলেন। ওই রকম একটা হতে পারে, মানে আলীকে মেজর সাহেব সাবধান করে দিতে পারেন বা অন্যত্র কোথাও সরিয়েও দিতে পারেন। অনুমান করেই আইজিকে আমি পরামর্শটা দিয়েছিলাম। মেজর সাহেব কলকাতার বাইরে গিয়েছেন জানতে পেরে। আপনার নিশ্চয়ই কিছু একটা উদ্দেশ্য ছিল রায়মশাই। আলীর একটা জবানবন্দি নেওয়ায় ছিল বই কি, আর উদ্দেশ্য একটাই ছিল। কি বলুন তো? মেজর সাহেব যতই মুখে অস্বীকার করুন, আমি অনুমান করেছিলাম মিসেস ঘোষালের সঙ্গে মেজর সুচিত দাসের একটা ঘনিষ্ঠ সম্পর্ক ও মেলামেশা আছে, এবং যে ব্যাপারটা স্বর্ণরেণু ঘোষাল অর্থাৎ রত্না ঘোষালের স্বামী হয়তো খুব ভালো চোখে নেননি। তাছাড়া একটা কথা তো আপনিও স্বীকার করবেন ভাদুরী মশাই, যে কোনো স্বামী তার স্ত্রীর অন্য কোনো পুরুষের সঙ্গে ঘনিষ্ঠতা করুক, তা সে আত্মীয় হলেও ঠিক সহজভাবে সবসময় মেনে নিতে পারে না। দেখুন একটা কথা, মানে কথাটা আপনাকে আমি কাল থেকেই বলবো বলেই ভাবছিলাম। কি কথা বলুন তো? মিসেস ঘোষাল অন্তঃসত্ত্বা ছিলেন সেই কথাটাই কি? না। তবে ওই শ্রীলা দেবী অর্থাৎ রত্নার যমজ বোনের কথা। আমার মনে হচ্ছে বর্তমানে হত্যা মামলার সমস্ত রহস্যের আসল জটটা
ওই দুই যমজ বোনের মধ্যেই। কি বলতে চান? একই রকম দেখতে দুটি নারী। তা সে তো অন্যত্র ছিল, আমরা জানি, সোমনাথ ভাদুড়ী বললেন। ছিল, তবে দুর্ঘটনার পরপরই তার আবির্ভাব ঘটেছে। ঘটনাস্থলে তার সেই আবির্ভাব বা আসার ব্যাপারটা কি? সোমনাথ প্রশ্ন করলেন। একটা দৈবাৎ ঘটনা বা কাকতালীয় না প্ল্যান মাফিক সব কিছু পরপর ঘটছে। পূর্ব প্ল্যান মতো, মানে সব কিছু পূর্ব পরিকল্পিত? আপনার তাই ধারণা রায়মশাই? সেই সম্ভাবনাটা কি একেবারে উড়িয়ে দিতে পারি? কি জানি, তবে কথাটা একবারও কিন্তু আমার মনে হয়নি। একটু তলিয়ে ভাবলেই বুঝতে পারবেন ভাদুড়ী মশাই, সম্ভাবনাটা একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। আমি আরও একটু বিশদভাবে বলছি। রত্না আর শ্রীলা দুই যমজ বোন, একই সঙ্গে একইভাবে মানুষ হয়েছে। তারপর যৌবনের সন্ধিক্ষণে আবির্ভাব ঘটল একটি পুরুষের, যে পুরুষটি যে কোনো তরুণীর মন আকর্ষণ করতে পারত। সেক্ষেত্রে এমনও তো হতে পারে দুই বোনেরই সমভাবে আকৃষ্ট হয়েছিল সেদিন স্বর্ণরেণুর প্রতি। কিন্তু জানি আপনি কি বলতে চাইছেন। স্বর্ণরেণু একজনের প্রতি আকৃষ্ট হয়েছিল এবং তার সঙ্গে বিবাহ হয়ে গেল। স্বর্ণরেণু তো ভুল হতে পারে। ভুল? কি ভুল? অভিন্ন দেখতে দুই যমজ বোন, সেক্ষেত্রে যতদিন তাদের মধ্যে প্রেমের দেওয়া নেওয়া চলছিল, সে সময় কখনো কখনো ভ্রমবশত স্বর্ণরেণু হয়তো রত্নার বদলে শ্রীলাকে প্রেম নিবেদন করেছে। আর সেটা যদি সম্ভব বলে আমরা ধরে নিই, সেক্ষেত্রে শ্রীলার যদি স্বর্ণরেণুর প্রতি কোনো দুর্বল মুহূর্তে কোনো আকর্ষণ জন্মে থাকে, যেটা সে সেই সময় চেপে গিয়েছিল, কিন্তু চেপে গেলেও মনের মধ্যে সেটা তার থেকে গিয়েছিল পরবর্তীকালেও, এবং সে সংবাদ রত্না বা স্বর্ণরেণু কেউই জানতে পারেনি। তাই বলছিলাম ব্যাপারটা সমগ্র ব্যাপারটাই রীতিমতো জটিল। একটা দুর্গেয় রহস্য সব কিছু আড়াল করে রেখেছে। শুনুন ভাদুড়ী মশাই, ব্যাপারটা আমার মনে হয়েছে বলেই আজ আইজি মিস্টার সোমকে আমি শ্রীলা সম্পর্কে সমস্ত খবরাখবর সংগ্রহ করতে বলেছি। উনি এলাহাবাদ, লখনৌ ও বেনারস যেখানে যেখানে শ্রীলা ছিল ডিটেলসে সব কিছু জানার চেষ্টা করবেন। একটা কথা বলছিলাম রায়মশাই। বলুন। কিরিটি তাকালো সোমনাথ ভাদুড়ীর মুখের দিকে। রত্না দেবীকে কে হত্যা করেছে বলে আপনার মনে হয়? মেজর সুচিত না ওর স্বামী স্বর্ণরেণু বাবুই? অনেক জট পাকিয়ে আছে ভাদুড়ী মশাই। জট কিছুটা অন্তত না খুললে বলা কঠিন, বিশেষ করে ওই যমজ বোনের জট। সোমনাথ ভাদুড়ী বুঝলেন কিরিটি রায় তার মুখ খুলতে এক্ষুনি রাজি নয়, তাই অন্য প্রসঙ্গে চলে গেলেন। বললেন, রহমত আলীকে আমার মনে হচ্ছে ওই মেজর সাহেবই কোথাও লোপাট করেছেন। আশ্চর্য কিছু নয়, তবে তাকে এখন না পাওয়া গেলেও কোনো ক্ষতি নেই। কি বলছেন আপনি রায়মশাই? রহমত আলীর কাছ থেকে আমাদের যতটুকু জানার প্রয়োজন ছিল আমরা তা জেনে নিয়েছি। কিন্তু ও ব্যাটা একজন ইম্পর্ট্যান্ট উইটনেস, ওকে তো আমরা ছেড়ে দিতে পারি না। তা অবশ্যই পারি না। কি কি মনে হচ্ছে? আগামী দিনই আমরা জানব এর শেষাংশ এবং ক্লাইম্যাক্সের পার্ট, কে খুন করেছে রত্না দেবীকে
এবং আদৌ আসলেও রত্না দেবী খুন হয়েছেন তো? ইন্টারেস্ট লাগছে কিনা এবং গল্পটা কেমন লাগছে তা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি, সবার মঙ্গল কামনা করে। টাটা, স্টে ব্লেস। তাই বলছিলাম, সমগ্র ব্যাপারটাই রীতিমতো জটিল। একটা দুর্গেও রহস্য সব কিছু আড়াল করে রেখেছে। শুনুন ভাদুরী মশাই, ব্যাপারটা আমার মনে হয়েছে বলেই আজ আইজি মিস্টার সোমকে আমি শ্রীলা সম্পর্কে সমস্ত খবরাখবর সংগ্রহ করতে বলেছি। উনি এলাহাবাদ, লখনৌ ও বেনারস যেখানে যেখানে শ্রীলা ছিল ডিটেলসে সব কিছু জানার চেষ্টা করবেন। একটা কথা বলছিলাম রায়মশাই। বলুন। কিরিটি তাকালো সোমনাথ ভাদুরীর মুখের দিকে। রত্না দেবীকে কে হত্যা করেছে বলে আপনার মনে হয়? মেজর সুচিত না ওর স্বামী স্বর্ণরেণু বাবুই? অনেক জট পাকিয়ে আছে ভাদুরী মশাই। জট কিছুটা অন্তত না খুললে বলা কঠিন, বিশেষ করে ওই যমজ বোনের জট। সোমনাথ ভাদুরী বুঝলেন কিরিটি রায় তার মুখ খুলতে এক্ষুনি রাজি নয়, তাই অন্য প্রসঙ্গে চলে গেলেন। বললেন, রহমত আলীকে আমার মনে হচ্ছে ওই মেজর সাহেবই কোথাও লোপাট করেছেন। আশ্চর্য কিছু নয়, তবে তাকে এখন না পাওয়া গেলেও কোনো ক্ষতি নেই। কি বলছেন আপনি রায়মশাই? রহমত আলীর কাছ থেকে আমাদের যতটুকু জানার প্রয়োজন ছিল আমরা তা জেনে নিয়েছি। কিন্তু ও ব্যাটা একজন ইম্পর্ট্যান্ট উইটনেস, ওকে তো আমরা ছেড়ে দিতে পারি না। তা অবশ্যই পারি না। কি কি মনে হচ্ছে? আগামী দিনই আমরা জানব এর শেষাংশ এবং ক্লাইম্যাক্সের পার্ট, কে খুন করেছে রত্না দেবীকে এবং আদৌ আসলেও রত্না দেবী খুন হয়েছেন তো? ইন্টারেস্ট লাগছে কিনা এবং গল্পটা কেমন লাগছে তা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি, সবার মঙ্গল কামনা করে। টাটা, স্টে ব্লেস।